বলো সবার অডিও ভিডিও ক্লিয়ার অনলাইন স্টুডেন্টরা? ঠিক, সবাইকে ওয়েলকাম আবার একটি নতুন সেশনে। এই সেশনে আমরা ডেসক্রিপটিভ নিয়ে পড়াশোনা করব, ঠিক আছে? তো চলো চলো শুরু করা যাক। দেখো সবাইকে ওয়েলকাম। দেখো আজকে যে ডেসক্রিপটিভ ক্লাসটা আমরা স্টার্ট করব সেটা হচ্ছে ডেসক্রিপটিভ ক্লাস 3। এর আগে আমরা ফার্স্ট ক্লাসে ইন্ট্রোডাকশন দিয়েছিলাম যে ক্লাসটা কিভাবে করব, এবং সেকেন্ড ক্লাসে আমরা টেন্স নিয়ে স্টার্ট করেছিলাম এবং তোমাদের টেন্সটা দেখতে বলেছিলাম। যারা সেকেন্ড ক্লাস দেখোনি, এই ইউটিউব চ্যানেলে সেকেন্ড ক্লাস নেওয়া আছে, প্লিজ গো থ্রু ইট। এবারে আমরা অর্জুন ব্যাচ 2, যে ব্যাচটা আমরা আরম্ভ করেছি ডেসক্রিপটিভের জন্য, সেই ব্যাচে আমরা কিন্তু ক্লাস শুরু করব। ওকে, তো আমাদের WBCS মেন্স এই ব্যাচের টার্গেট, এবং WBP KPSI মেন্স, এবং পরবর্তীকালেও যারা মিসলেনিয়াস ক্লার্কশিপ মেন্স দিতে চাও তাদের জন্য, মানে মোটামুটি রাইটিং পাওয়ারকে ইমপ্রুভ করতে চাও, সে তুমি কম্পিটিটিভ স্টুডেন্ট হও বা তুমি একাডেমিক স্টুডেন্ট হও, রাইটিং পাওয়ারকে ইমপ্রুভ করতে গেলে এই ক্লাসগুলো দেখতে হবে। চলো শুরু করা যাক। দেখো আগের দিন আমরা টেন্সে বলেছিলাম যে আমরা একটু আজকের ক্লাসটাকে আমরা একটু তিনটে ওয়েতে ডিভাইড করছি। ফার্স্ট অফ অল আমরা একটু যাব বেসিক্সে, তারপরে যাব আমরা ওয়ান লাইনার ছোট ছোট চ্যাপ্টার ওয়াইজ টেন্সে, তারপরে যাব আমি কয়েকটা এক্সাম্পল দেবো সেখানে, ঠিক আছে? তো আজকে আমরা একটু কনসেপ্ট নিয়ে আলোচনা করি, ঠিক আছে? কি দেখো, টেন্সের প্রথম কনসেপ্ট নিয়ে আলোচনা করতে গেলে যে জিনিসটা লাগে সেটা হচ্ছে টেন্সকে আমরা দুটো জিনিসে ডিভাইড করি, একটা হচ্ছে টাইম আর একটা হচ্ছে অ্যাকশন, ঠিক আছে? তার মানে আমরা টেন্সের দিয়ে যখনই সেন্টেন্স বানাবো তখন আমরা কিন্তু বুঝবো যে এই দুটোকে আমরা আগে বুঝতে পারছি কিনা, মানে টাইম কোনটা আর কোনটা অ্যাকশন। আর সবসময় মনে রাখবে, টাইম মানে তো সময় সবাই জানে, কিন্তু অ্যাকশন কথাটার মানে কিন্তু ভার্ব। ঠিক আছে, টাইম মানে তো সবাই সময় জানে, কিন্তু অ্যাকশন কথাটার মানে হচ্ছে ভার্ব। তাহলে তাহলে কে কার উপর ডিপেন্ডেন্ট? প্রথম কথা মনে রাখতে হবে, অ্যাকশন টাইমের উপর ডিপেন্ডেন্ট। মানে টাইম যে টাইমে বলা থাকবে সে টাইমকে দেখে আমরা অ্যাকশন বানাবো, মানে টাইমকে দেখে অ্যাকশন বানাবো না, অ্যাকশনকে দেখে টাইম বানাবো। মানে এই জিনিসটা কিন্তু অনেকে কনফিউজ হয়। তো সবসময় মনে রাখবো যে অ্যাকশনের ভ্যালু জিরো, অ্যাকশনের সেন্টেন্সে ভ্যালু হচ্ছে জিরো, ভ্যালু কার? টাইমের। তাহলে টাইম মানে টাইম, অ্যাকশন মানে ভার্ব। তাহলে কে কাকে দেখে হবে? টাইমকে দেখে অ্যাকশন বসাবো, অ্যাকশনকে দেখে টাইম নয়। টাইমকে দেখে অ্যাকশন বসাবো। মানে কোনো ঘটনা যদি পাস্টে থাকে তাহলে টাইম দেখে নেবো কিসে আছে, পাস্টে। সেই পাস্ট অনুযায়ী আমি ধরো ভার্ব বসালাম সিম্পল পাস্ট, ঠিক আছে? বলো ক্লিয়ার হলো? সেই ভার্বকে দেখে আমরা অ্যাকশন বসালাম সিম্পল পাস্ট। ওকে, ঠিক। ক্লিয়ার হচ্ছে কিনা কথা বলবো কিন্তু আমরা, ওকে? আচ্ছা, এইবারে যেটা থাকে যে তাহলে স্যার মানে টাইম আর অ্যাকশনকে যদি ভাগ করি তো কিরকম ভাবে আমরা টেন্স বানাই? দেখো অবজেক্টিভ ডেসক্রিপটিভ বোথ আমরা একরকম ভাবে পড়বো। দেখো টাইম হচ্ছে প্রেজেন্ট, এর আন্ডারে চারটে অ্যাকশন। টাইম হচ্ছে প্রেজেন্ট, বাট এর আন্ডারে চারটে অ্যাকশন। তো প্রথম অ্যাকশন কি? সিম্পল বা ইনডিফিনাইট, এটা হচ্ছে অ্যাকশন, যেটাকে পুরো টেন্সটাকে আমরা বলি প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট ইনডিফিনাইট, ঠিক আছে? আচ্ছা, তারপরে প্রেজেন্ট প্লাস কন্টিনিউয়াস মিলে কি হয়ে গেল? প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট প্লাস পারফেক্ট মিলে হয়ে গেল প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট প্লাস পারফেক্ট কন্টিনিউয়াস মিলে টেন্স হয়ে গেল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস।
আশা করি এই থিওরিটা বোঝা গেল যে টাইম আর অ্যাকশন কি কি বোঝাতে চাইছে। ফাউন্ডেশন ক্লাস যখন তোমাকে বেসিক্স থেকে বুঝতে হবে, আমি আবারও বলছি যদি ধৈর্য থাকে ক্লাসগুলো দেখবে, হড়বড় করে ক্লাস হবে না, ঠিক আছে? তাহলে এই যে প্রেজেন্ট তো আমি বুঝলাম, তাহলে এই অ্যাকশনস গুলো বুঝলাম, তাহলে এবার আসে কি, এবার আসে হচ্ছে কি এর স্ট্রাকচার। এবার আসে স্ট্রাকচার। তাহলে এর স্ট্রাকচার মানে কি, আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স জেনারেলি কখন ইউজ করি এবং এর স্ট্রাকচার কি, এই দুটো বুঝতে হবে। যেমন ধরে বললাম এর স্ট্রাকচারে প্রথমে আমরা লিখবো সাবজেক্টকে লিখবো, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম বা ফিফথ ফর্ম, তারপরে অবজেক্ট, কোনো কোনো সময় কমপ্লিমেন্ট থাকতে পারে। ফার্স্ট ফর্ম আর ফিফথ ফর্মের মধ্যে ডিফারেন্স হচ্ছে, ফার্স্ট ফর্মকে আমরা বলি প্রেজেন্টের প্লুরাল ফর্ম, যেমন গো, যেমন কাম, যেমন ডু, যেমন রান। এদেরকে আমরা ভার্বের বেস ফর্মও বলে থাকি। আর ফিফথ ফর্মকে বলি আমরা সেন্টেন্সের মেন ভার্বের প্রেজেন্ট টেন্সের সিঙ্গুলার ফর্ম। যেমন গোটা হয়ে যায় কি গোজ, কামটা হয়ে যায় কি কামস, ডুটা হয়ে যায় কি ডাজ, রানটা হয়ে যায় কি রানস। মানে ভার্বের সাথে এস বা ইএস ফর্ম যোগ করে সিঙ্গুলার বানানোই হচ্ছে ভি ফোর্থ। যেমন দে প্লুরাল প্লে ক্রিকেট, অবজেক্ট হি প্লেস ক্রিকেট। এবার ডেসক্রিপটিভে আমরা এটাকে কিভাবে স্টার্ট করি, মানে আমরা কিভাবে বুঝি, ঠিক আছে? রাইট। ডেসক্রিপটিভে আমরা কিভাবে সেন্টেন্স লিখবো, চলো এবার চলে আসা যাক ডেসক্রিপটিভে। তো আমরা যখন কোনো ঘটনা জেনারেল ট্রুথ হয় বা হ্যাবিচুয়াল ট্রুথ হয়, যে ঘটনাগুলো মানে ঘটে, রোজ ঘটে, সেখানে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করি। এবার চলে যাব কয়েকগুলো বাংলা সেন্টেন্সে। দেখো, ধরো বললাম আমি প্রতিদিন সকালে খবরের কাগজ পড়ি। আমি প্রতিদিন সকালে, আমি প্রতিদিন সকালে খবরের কাগজ পড়ি। এটাকে একটু লেখার চেষ্টা করো সবাই। সবার কমেন্ট কিন্তু অবশ্যই কমেন্ট চাই। ভেরি গুড। হ্যাঁ দেখো, এবার প্রশ্ন হচ্ছে, সবাই চেষ্টা করবো কিন্তু আমরা একটু লেখা। এবার প্রশ্ন হচ্ছে এখানে প্রথম কথা, একদম বেসিক থেকে যেহেতু শেখাচ্ছি, প্রথম কথা এটাকে আমি ডিভাইড করে নিচ্ছি। আমি আই, প্রতিদিন এভরি মর্নিং, ঠিক আছে? প্রতিদিন যেহেতু বলেছে, এভরিডে, সকালকে বলবো মর্নিং, খবরের কাগজকে বলবো নিউজ পেপার, পড়াকে বলবো রিড। এই হয়ে গেল আমার ওয়ার্ড, তাই তো? হ্যাঁ। এইবারে এইবারে কোথায় কাকে বসাবো সেন্টেন্স, সবার প্রথমে কে বসে সাবজেক্ট, তাহলে লিখলাম আই। তারপরে কে বসে পড়ি, যেহেতু রেগুলার পড়ি, তো আয়ের সাথে কি বসি, ভার্বের ফার্স্ট ফর্ম বসাই, তার মানে রিড, আই রিড। কি পড়ি, অবজেক্ট চাই, কি পড়ি, নিউজ পেপার পড়ি, আই রিড নিউজ পেপার। এবার হচ্ছে কখন পড়ি। এবার কখনের মধ্যে দেখো সকালও আছে আবার প্রতিদিনও আছে, তো দুটো টাইমই হোয়েন দিয়ে আসবে, এদেরকে আমরা বলবো অ্যাডভার্ব অফ টাইম। এই অ্যাডভার্ব অফ টাইম যে, এর পজিশন থাকে সবসময় সেন্টেন্সের একদম লাস্ট। কোথায়, সেন্টেন্সের একদম লাস্ট। এবার লাস্টে তো বসাবো, কিন্তু এখানে দুটো টাইম আছে, একটা হচ্ছে সকালে, একটা হচ্ছে প্রতিদিন। তাহলে ছোট থেকে বড়তে যাব, প্রতিদিনটা অনেক বড় যেটা রোজ হয়, সকালে ছোট, তাহলে এখানে একটা প্রেপোজিশন এবার যোগ করতে হবে। ইন দ্য মর্নিং, যেহেতু সকালেই বলেছে, ডেফিনিট করে বলেছে টাইমটাকে, ইন দ্য মর্নিং
এবার আমি লাস্টে দেবো আর একটা আমার অ্যাডভার্ব অফ টাইম, সেটা হচ্ছে ডেলি বা এভরি ডে। তোমরা একটু সবাই লেখার চেষ্টা করো, ভুল হলে আমরা কারেকশন করব। তাহলে এবার দেখো এখানের মধ্যে কি কি চেঞ্জ হলো, কি কি চেঞ্জ হলো। সাবজেক্ট যেটা আছে সাবজেক্টের জায়গায় থাকলো, সাবজেক্টের পরে আসলো ভার্ব, ভার্বের পরে আসলো অবজেক্ট, অবজেক্টের পরে আসলো প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে আসলো আর্টিকেল, আর্টিকেলের পরে আসলো প্রেপোজিশনের অবজেক্ট, বা আমরা বলতে পারি একে অ্যাডভার্ব অফ টাইম অ্যাসেন্ডিং অর্ডারে, তারপরে আবার একটা অ্যাডভার্ব অফ টাইম। পুরো ডিটেলে কিন্তু এই জায়গাটাকে বললাম। বলো, ক্লিয়ার হলো সবার? জাস্ট একটা সিএলআর কমেন্ট যদি কষ্ট করে করো তাহলে ভালো হয়। সিএলআর বলো, ক্লিয়ার সবার? ঠিক। এবার চলে আসছে আমাদের নেক্সট সেন্টেন্স। দেখো নেক্সট সেন্টেন্স বানাও সবাই। পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। ছোট ছোট সেন্টেন্স, একদম ছোট ছোট সেন্টেন্স শেখার জন্য, ছোট ছোট একদম সেন্টেন্স। ঠিক, দেখো সবাই চেষ্টা করবে। পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, তো পৃথিবীকে কি বলবো? দ্য আর্থ। ঠিক আছে, একদম ঠিক। হ্যাঁ, ঠিক লিখছো, ঠিক লিখছো। সবাই ট্রাই করো, সবাই ট্রাই করো। ঘোড়াকে বলবো মুভ, চারিদিকে কে বলবো রাউন্ড বলে, রাউন্ড বলে, সূর্যকে বলবো সান। এবার এই সেন্টেন্সটাকে সাজাতে হবে লেখার সময়। তাহলে প্রথমে সাবজেক্ট বসাবো, দ্য আর্থ। তারপরে কাকে বসাবো? তারপর বসাবো ভার্ব, সাবজেক্ট ভার্ব, তারপর অবজেক্ট। সাবজেক্ট ভার্বকে মুভস। কার চারিদিকে ঘোরে? চারিদিকে প্রেপোজিশন চাই, অবভিয়াসলি মুভস। সান বললে তো চারিদিকে কথাটা আসবে না, চারিদিকে কথাটা আনবো রাউন্ড, সূর্যের। আর্টিকেল বসাবো দ্য সান। দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। তাহলে দেখো ঘোড়াকে এখানে মুভস, চারিদিকে কে রাউন্ড, পৃথিবীকে আর্থ, সূর্যের রাউন্ড দ্য সান, দ্য সান। ছোট 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 সেন্টেন্স এইভাবে কিন্তু কনস্ট্রাক্ট করতে হবে, তাহলে বড় সেন্টেন্স কনস্ট্রাক্ট করা যাবে। 3 নম্বর সেন্টেন্সে চলে আসে। তাজমহল নির্মাণ করেন শাহজাহান। তাজমহল নির্মাণ করেন শাহজাহান। এবার দেখো যদি কোনো হিস্টোরিক্যাল ফ্যাক্ট হয় তাহলে সেখানেও কিন্তু আমরা সেটাকে অনেক সময় সিম্পল প্রেজেন্ট টেন্সে রাখতে পারি, আবার এটাকে সিম্পল পাস্টেও বলতে পারি। করো, দেখো তাজমহল নির্মাণ করেন শাহজাহান। করেন তার মানে করেছিলেন সেন্সে যদি বলতো এরকম, দেখো যদি বাংলা সেন্স বুঝবে ট্রান্সলেশনে, যদি করেন বলে তাহলে এটা কিন্তু প্রেজেন্টে হয়ে যাবে। আর যদি বলতেন যদি বলতো যে করেছিলেন তাহলে এটা হয়ে যাবে সিম্পল পাস্টে। তাহলে সাবজেক্ট কে? শাহজাহান আগে আনলাম, এ সাবজেক্ট। তাজমহল অবজেক্ট, নির্মাণ বিল্ড বা কনস্ট্রাক্ট, নির্মাণ করেন একসঙ্গে ভার্ব, অবজেক্টটা কি? তাজমহল এখানে। তাহলে তাজমহল, প্রথমে কে লিখবো? সাবজেক্ট লিখবো শাহজাহান,
বিল্ডস, বিল্ডস, তাজমহলকে কি লিখবো? দা তাজমহল। ঠিক আছে, তাজমহলের টিটা বড় হাতে হবে। শাহজাহান বিল্ডস দা তাজমহল। বলো, ক্লিয়ার হলো সবার? যদি বলতো, এবার দেখো, এটাকে তন্ময় লিখেছে প্যাসিভ ভয়েসে, বোঝো ভালো করে। যদি বলতো যে তাজমহলটি নির্মাণ করা হয় শাহজাহানের দ্বারা, যদি দ্বারা সেন্স আসতো, তাই না, তখন সেটা প্যাসিভ ভয়েস হতো, তাই তো? তো এখানে তো সেটা নেই, এখানে এটা অ্যাক্টিভ ভয়েসেই হবে, প্যাসিভ ভয়েসে নয়। ঠিক, তাহলে শাহজাহান বিল্ডস দা তাজমহল, প্যাসিভে নয়, অ্যাক্টিভ। নেক্সট সেন্টেন্স, অনুষ্ঠানটি আগামীকাল বন্ধ হবে। অনুষ্ঠানটি আগামীকাল বন্ধ হবে, ট্রাই করবে সবাই। দেখো কিভাবে অন্য টেন্স থাকলেও আমরা সিম্পল প্রেজেন্টে সেগুলিকে ট্রান্সফার করতে পারি, সেগুলি নিয়েও কিন্তু আমরা মাঝে মাঝে কথা বলবো। ঠিক, দেখো এবার অনেকে বলতে পারে যে স্যার, আমি যদি লিখি অনুষ্ঠানটাকে বললাম দ্য সেরিমনি, আগামীকাল টুমরো, বন্ধ হবে, বন্ধ হবে, ক্লোজ। এবার যেহেতু বন্ধ হবে আছে ফিউচারে, আমি লিখতে পারি উইল ক্লোজ। তাহলে এরকম কেমন হয় সেন্টেন্সটা, কি দ্য সেরিমনি উইল ক্লোজ টুমরো। ঠিক আছে, দ্য সেরিমনি উইল ক্লোজ টুমরো। এইবার দেখো এখানে একটা ছোট্ট বিষয় দেখো, এই অনুষ্ঠানটি আগামীকাল বন্ধ হবে, অনুষ্ঠান কিন্তু নিজে নিজে বন্ধ হবে না, এই জিনিসটা একটু প্যাসিভ ভয়েসে বানালে ভালো হয়। মানে এবার আস্তে আস্তে আমি ভয়েসও বলছি, অ্যাক্টিভ নয়, প্যাসিভ ভয়েসে, কারণ এই ঘটনাটা তো মানে বন্ধ হবে মানে কারোর দ্বারা হবে, তাই না? তাহলে আমি প্রথমে কি লিখতে পারি? লিখতে পারি দ্য সেরিমনি will be closed tomorrow. ঠিক আছে, the ceremony will be closed tomorrow. কিন্তু কোনো ঘটনা যদি ফিক্স থাকে, কোনো ঘটনা যদি ভবিষ্যতে ফিক্স থাকে, তো সেই ঘটনাকে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সেও লিখতে পারি। ঠিক আছে, বা আমরা ফেজাল ভাব দিয়ে লিখতে পারি। ওকে, বলো, বোঝা গেল? হ্যাঁ ঠিক, ক্যান্সেল নয়, ক্লোজড। বন্ধ হবে বলেছে, ক্যান্সেল মানে আলাদা জিনিস, ক্লোজড।
ঠিক আছে, ক্লোজড। তাহলে এবারে আমরা কি লিখবো? এবারে ধরো, হ্যাঁ তোমরা যে কমেন্ট গুলো বললে সেগুলোর উত্তর দেবো। এবারে ধরো কোনো এই সেরিমনিটা তো বন্ধ হবে, তো এটাকে আমি ফ্রেজাল ভাব দিয়ে বানাতে পারি। তা কি বলবো? দ্য সেরিমনি কামস অফ, কাম অফ মানে সম্পন্ন হওয়া, কোনো কাজ, কোনো প্রোগ্রাম, কামস অফ টুমরো। আবার প্যাসিভে বানালে ইজ কাম অফ টুমরো, কাম কেম কাম, কাম অফ টুমরো। বুঝতে পারলে? তাহলে এখান থেকে একটা থিওরি মনে রাখবো এবং ছোট্ট করে পাশে নোট বানিয়ে রাখবো। যদি কোনো ঘটনা ফিউচারে ফিক্স থাকে, মানে হবেই, তাহলে সেটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল প্রেজেন্টে লিখতে পারি। ক্লিয়ার হয়ে গেল? ঠিক। বলো, সববার ক্লিয়ার? যারা আছো একটু কমেন্ট করবে সবাই। এটা দেখ, চলো হয়েছে। এবার ধরো আমি একটা সেন্টেন্স দিলাম, কলকাতার জনসংখ্যা দ্রুত বাড়ছে। এটাকে কিভাবে লিখবো? কলকাতার জনসংখ্যা দ্রুত হারে বাড়ছে। দেখো, এবার এই সেন্টেন্সটাকে লিখতে গেলে তোমাকে প্রথম কথা চিন্তা করতে হবে এটা কোন টেন্সে লিখবো। তাহলে অ্যাকশন কি আছে বলো তো, এটাই শেখাচ্ছি। অ্যাকশন কি আছে? দ্রুত বাড়ছে, 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 বাড়ছে। তাহলে টাইম কি আছে? টাইম আছে কন্টিনিউয়াস। কিরকমে কন্টিনিউয়াস? এখনকার কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসে পেয়ে গেলাম। তাহলে অ্যাকশনের ক্ষেত্রে আমরা কন্টিনিউয়াস দিলাম, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসে বানাবো। তার মানে এম ইজ আর প্লাস আইএনজি ফর্মে বানাতে হবে, এম ইজ আর প্লাস আইএনজি ফর্মে বানাতে হবে। তাহলে কলকাতার জনসংখ্যা দ্রুত বাড়ছে, দ্রুত বাড়াটাকে দ্রুতকে কি বলতে পারি? দ্রুতকে বলতে পারি সুইফট বা র্যাপিড। কেমন বাড়ছে? না দ্রুত বাড়ছে। এই যে দ্য পপুলেশন অফ কলকাতা ইনক্রিজিং র্যাপিডলি। ঠিক আছে, তো ভার্বটা কোথায়? ইনক্রিজিং তো মেন ভার্ব হলো। ঠিক আছে, তাহলে লিখবো দ্য পপুলেশন অফ কলকাতা ইজ ইনক্রিজিং র্যাপিডলি। এবার দেখো, র্যাপিডলি, এবার দেখো, হ্যাঁ, RAPID, র্যাপিডলি, LY। এবার ভালো করে বোঝো, পপুলেশন হচ্ছে নাউন, জনসংখ্যা। কলকাতা, পপুলেশন অফ কলকাতা বলতে হবে। কলকাতার পপুলেশনও বলা যায়, বাট বেটার হচ্ছে পপুলেশন অফ কলকাতা বলো।
দ্রুত বাড়ছে, 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 ইজ ইনক্রিজিং, প্রেজেন্ট কন্টিনিউয়াস। দ্রুত কেমন বাড়ছে? যদি ভার্বকে হাউ দিয়ে কোয়েশ্চেন করি না, তাহলে আমরা কি পাই জানো? তাহলে আমরা পাই অ্যাডভার্ব। যদি ভার্বকে প্রশ্ন করি, যদি ভার্বকে প্রশ্ন করি হাউ দিয়ে, তাহলে যেটা আমরা পাই সেটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এই যে র্যাপিডলি, দ্রুত, কি বাড়ছে? পপুলেশন বাড়ছে। তো বাড়ছেটাকে প্রশ্ন করছে, এটা অ্যাডভার্ব। হ্যাঁ ঠিক। এবার মিস লিখেছে, মানুষ লিখে, মিহির লিখেছে মাস। মাস মানে অনেক, মাস, মাস অফ কলকাতা, এটাও বলতে পারি আমরা। বাট এখানে জনসংখ্যাকে আমরা বলবো ইজ ইনক্রিজিং। তাহলে এখান থেকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসের একটু আলোচনা করে নিই। তো যখনই আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস পাবো না, যখনই আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস পাবো, তখন স্ট্রাকচার হিসেবে মনে রাখতে হবে সাবজেক্টের সাথে অ্যামিজ আর ভার্বের ফোর্থ ফর্ম। এর নাম হচ্ছে ফোর্থ ফর্ম ভার্ব বা প্রেজেন্ট পার্টিসিপল অফ ভার্ব, তারপরে বসাবো অবজেক্ট। যেমন রিমা ইজ ওয়াচিং টিভি। এবারে কিছু কিওয়ার্ড আছে যেগুলি দেখলে আমরা বুঝতে পারবো যে এরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বলে। যেমন এখন, নাও, এক্ষুনি, রাইট নাও, এক্ষুনি তুমি যাবে, এক্ষুনি, এক্ষুনি সে যাচ্ছে, অ্যাট দিস টাইম, এই সময় সে পড়ছে, বর্তমানকালে এটা বাড়ছে, দিস ডেজ, এই সময়কালে এই জিনিসটার ক্ষতি হচ্ছে, নাওয়া ডেজ, এখনকার দিনে, ডে বাই ডে, দিনের পর দিন, কারেন্টলি, এই যে ওয়ার্ডগুলো আছে এগুলিকে আমরা বলি কিওয়ার্ড। ঠিক আছে, এগুলিকে আমরা বলি কিওয়ার্ড। এগুলি দেখে আমরা কিছু কিছু জিনিস চিনতে পারি। তো আমরা ছোট্ট করে একটু নোট করে নেবো প্রেজেন্ট কন্টিনিউয়াস। দেখো বেসিকও বলবো, ট্রান্সলেশনও শেখাবো, এরার কারেকশনও যত পারে সেটাও শেখাবো, সবই শেখাবো। হলো ক্লিয়ার? আচ্ছা ঠিক। তাহলে এখান থেকে আরেকটা থিওরি আমি অ্যাড করবো, ঠিক আছে? আরেকটা থিওরি আমি অ্যাড করবো, আরেকটা থিওরি আমি অ্যাড করবো। আচ্ছা বলো তো, সীমা রোজ তার ক্লাসে যায়, সীমা রোজ তার ক্লাসে যায়, সীমা রোজ তার ক্লাসে যায়, এই সেন্টেন্সটা কি ঠিক আছে ট্রান্সলেশনে? যদি ঠিক থাকে তাহলে ট্রু লিখবে টি, আর যদি ভুল থাকে তাহলে ফলস লিখবে এফ। একটু ভাবো তো, সবাই একটু চিন্তা করো। প্লিজ ফার্স্ট। আচ্ছা যদি ফলস হয় তাহলে ফলসের মধ্যে কি ফলস আছে, মানে ভুলটা কি আছে, আমি সেটা জানতে চাই। ভেরি গুড মিহির, ঠিক। দেখো ভালো করে বোঝো, সীমা ডেলি তার ক্লাসে যায়, এই জিনিসটাকে যদি আমরা একটু বর্ণনা করি, তাহলে ডেলি তার ক্লাসে যায়, তার মানে এই ঘটনাটা কিন্তু ডেলি যাওয়া মানে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে নয়।
তো ডেলি যায় মানে তো আজকেও যায়, কালকেও যাবে, ভবিষ্যতেও যেত, মানে পাস্টেও যেত, এরকমই তো ব্যাপার না? তো প্রথম কথা, ইজ গোয়িং যে আছে সেটা গোজ হবে, তার মানে তোমার টেন্সে ভুল হলো। ইজ গোয়িংটা কি হবে? গোজ হয় প্রথম। আর গোজের পর একটা টু বসবে, গোজ টু হার ক্লাস, কারণ প্রেপোজিশন লাগবে। তারপরে আসছে ডেলি। এই যে এভরিডে, ডেলি, এই ঘটনাগুলোকে আমরা বলি অ্যাডভার্ব অফ টাইম। তো তোমাকে প্রথমেই শেখালাম যে কোনো সেন্টেন্সের অ্যাডভার্ব অফ টাইম কোথায় বসে। সেন্টেন্সের মিডিলে বসে, ভার্বের আগে বসে, সাবজেক্টের আগে বসে, নাকি একদম সেন্টেন্সের শেষে বসে? কোথায় বসে? রাইট, উত্তর হচ্ছে একদম সেন্টেন্সের শেষে বসে, লাস্টে বসে। একদম সেন্টেন্সের লাস্টে বসে, শেষে বসে। ঠিক আছে, তাহলে আনসার কি হয়ে যাবে? আনসার হয়ে যাবে সীমা গোস টু হার ক্লাস ডেইলি। কারেকশন করো। ঠিক, পৃষ্ঠা 11। হলো? ক্লিয়ার? চলো ফাইন। এবার দেখো, তাহলে এখান থেকে একটা থিওরি বুঝলাম। চলো এবার আর একটা সেন্টেন্স আমরা ট্রান্সলেট করি। দেখো, আমি শীঘ্রই ফিরে আসছি। ঠিক আছে, আমি শীঘ্রই ফিরে আসছি। এটাকে ট্রান্সলেট করো সবাই। আমি শীঘ্রই ফিরে আসছি। ভেরি গুড। দেখো, অনেকে বলবে আই উইল কাম ব্যাক সুন। আই উইল কাম ব্যাক সুন, একদম ঠিক, এটা একদিক থেকে একদম ঠিক। আরো কিছু ভাবো। আই এম কামিং ব্যাক কুইকলি, ভেরি গুড। আই এম কামিং ব্যাক কুইকলি, এটা একটু বেটার। দেখো, ঠিক। দেখো, এই ঘটনাটা একটু আমি না একটু প্রথম থেকে একটু বেসিকের সাথে সাথে একটু অ্যাডভান্সও পড়িয়ে দিচ্ছি, এতে ট্রান্সলেশনে পরে লিখতে সুবিধা হয়। দেখো, এই ঘটনাটাকে যদি এটাকে যদি 2 নাম্বার থাকে, WPSI তে যদি 2 নাম্বার থাকে, তাহলে আমি শীঘ্রই ফিরে আসছি। আমি শীঘ্রই ফিরে আসছি, এবার অনেকেই বলবে যে স্যার আমি তো এটা ফিউচারে করব, কারণ আই উইল কাম ব্যাক সুন বললেই তো হয়ে যায়। আই উইল কাম ব্যাক সুন বললেই হয়ে যাবে। ঠিক আছে, কারণ এখানে ফিরে আসছি আছে, তাহলে উইলের সেন্স আছে। তাই না? কিন্তু এইবার জিনিসটা একটু বেসিক থেকে বোঝো। আই উইল কাম ব্যাক সুন, এটা হচ্ছে বেসিক ইংলিশ। এর অ্যাডভান্স কি? আই অ্যাম কামিং ব্যাক সুন, বা কামিং ব্যাকের জায়গায় বলতে পারো রিটার্নিং সুন। আই অ্যাম রিটার্নিং সুন। এবার কেন? এবার এখান থেকে একটা ছোট্ট থিওরি মনে রাখবো, যদি কোনো ঘটনা
নিয়ার ফিউচারে হয়, নিয়ার ফিউচারে হয়, তাহলে সেই ঘটনাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে পারি, সেই ঘটনাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে পারি। বল, ক্লিয়ার হয়ে গেল? আমি শীঘ্রই ফিরে আসছি, তাহলে আই অ্যাম কামিং ব্যাক সুন। ঠিক আছে, তাহলে আমি আরেকটা সেন্টেন্স দিই একই টাইপের। বলো, রুমি কাল এখানে আসছে। কুইকলিও বলা যায়, শর্টলি বলা যায়, কুইকলি বলা যায়, সুন বলা যায়, সব বলা যায়। আবার তন্ময়, তাড়াতাড়ি লিখতে গিয়ে ভুল হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাড়াতাড়ি লিখতে গিয়ে ভুল হয়ে যাচ্ছে। আচ্ছা, রুমি কাল এখানে আসছে, রুমি জন্য রুমি, আর কাল টুমরো, আসছে কামিং, এখানেটা কোথায় গেল? এখানেটা কোথায় গেল? সেটা তো এখানে নেই। দেখো এইবারে, এখানে আর কাল দুটোই কিন্তু অ্যাডভার্ব, একটা হচ্ছে টাইম, একটা হচ্ছে, এটা টাইম বলতে পারো, এটা হচ্ছে প্লেস। কোনটা আগে বসবে? এম পি টি, ম্যানার, প্লেস, টাইম। প্রথমে আসবে অ্যাডভার্ব অফ ম্যানার, লাইক বিউটিফুলি, স্লোলি, ঠিক আছে, শর্টলি, ওকে। তারপরে আসবে প্লেস, লাইক হেয়ার, দেয়ার, এভরিওয়্যার, অ্যাট দ্য স্কুল। তারপরে আসবে টাইম, লাইক এভরিডে, ডেইলি, টুমরো, এটা আসবে টাইম। তাহলে এমপিটি, প্রথমে ম্যানার, তারপরে প্লেস, তারপরে টাইম। রুমি কাল এখানে আসছে, তাহলে রুমি উইল নয়, কাল এখানে আসছে মানে শীঘ্রই আসছে, তাড়াতাড়ি আসছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। রুমি ইজ অ্যারাইভিং, অ্যারাইভিং হেয়ার, হেয়ার টুমরো। Rumi is arriving here tomorrow. চলো নেক্সট। আমি এই বুড়ো বয়সেও ফুটবল খেলছি।
চলো দেখো, প্রথমে আমি আই, ঠিক আছে? এই বুড়ো বয়সেও দেখো, বুড়ো বয়সকে তো ওল্ড এজ বলবো, বাট এই আর ও, এই একটা মানে প্রেসার করা হয়েছে এখানে, এই আর ও, তাই না? তো এই যে এই আর ও এর জন্য আমাকে একটা অ্যাডভার্ব ইউজ করতে হবে। ফুটবল খেলছি, ফুটবলকে তো ফুটবল, খেলছি কে তো প্রেজেন্ট কন্টিনিউয়াসে প্লেইং বলবো। তাহলে পুরো সেন্টেন্সটা কি রে? প্রথমে সাবজেক্ট আনবো আই, প্রেজেন্ট কন্টিনিউয়াস এম প্লেইং, ফুটবল, আই এম প্লেইং ফুটবল, বুড়ো বয়সও, ইন দিস ওল্ড এজ। তো এই ওটাকে জোগাড় করতে গেলে আমাকে একটা প্রেসার দিতে, ইভেন, ইভেন ইন বা অ্যাট দিস ওল্ড এজ। ঠিক, আই এম প্লেইং ফুটবল ইভেন ইন দিস ওল্ড এজ। ঠিক বলছো, গুড। সুমন, ওই দেখো জোরটা দাওনি, ইভেনের যে একটা জোর, ইভেনের যেটা জোর সেটা নেই, এই যে ও এর কথাটা এখানে নেই। তো এই ছোট ছোট ভুলগুলোর জন্য কি করবে? নাম্বার কেটে নেবে। তোমাকে হয়তো তুমি সবটাই লিখলে, তোমাকে এটা হয়তো দিলে 1 বা 1.25 দিয়ে ছেড়ে দিবে। ওকে, তো তোমাকে পুরোটা লিখতে হবে, পুরোটা লিখতে হবে, ঠিক আছে? চলো নেক্সট। আমি 3 সপ্তাহের মধ্যে জার্মানি যাচ্ছি। চলো আরেকটা অন্য সেন্টেন্স দিই, আরেকটা অন্য সেন্টেন্স দিয়ে দেখি। দেখি একটু বড় সেন্টেন্স। সে প্রায় বাসে স্কুল যায় কিন্তু সে আজ ট্রেনে যাচ্ছে। এটা টেস্ট। চল, এটাও বলা যায়, ইভেন অ্যাট দিস ওল্ড এজ আই এম প্লেইং ফুটবল বলা যায়। হ্যাঁ, ঠিক হচ্ছে, ঠিক হচ্ছে, ঠিক হচ্ছে, ঠিক হচ্ছে। ইভেন অ্যাট দিস ওল্ড এজ, ঠিক আছে, এটা প্রথমে লেখা যেতে পারে। ঠিক, চলো সবাই একটু চেষ্টা করো না, সবাই একটু চেষ্টা করো। এবার দেখো, ইউজুয়ালিটা প্রথমে লিখলে হবে না, প্রথমে লিখলে হবে না, ঠিক আছে? প্রথমে যেরকম আছে সাবজেক্ট সেরকমই দিতে হবে। সে, সে প্রায়ই বাসে স্কুল যায়, এটা একটা সেন্টেন্স, কিন্তু বাট আজ সে ট্রেনে যাচ্ছে। ভালো করে বোঝো, ভালো করে বুঝবে। সে প্রায়ই বাসে স্কুল যায়, তাহলে প্রায়কে আমরা বলবো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। তাহলে এর পজিশন কখনোই সাবজেক্টের আগে থাকে না, দেয় অনেকে, বাট ভুল। উচিত সাবজেক্টের পরে একে বসানো, লাইক ইউজুয়ালি বলো, এখানে অফেন বলো, এখানে যা ইচ্ছা বলো। তারপরে তোমার মেন ভার্ব বসাতে হবে।
তাহলে এইটুকু সেন্টেন্স কি হবে? হি ইউজুয়ালি or often goes to school, বাসে যায়, তাহলে চড়ে যায়, বাই বাস, বাই বাস, কমা। বোঝা গেল? she usually goes to school by bus, but today, আজকে, but today সে ট্রেনে যাচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউ, he is going by train। বল, ক্লিয়ার হলো? এবারে এখান থেকে একটা ছোট্ট থিওরি শিখবো, এখান থেকে একটা ছোট্ট থিওরি শিখবো। কি থিওরি? দেখ, থিওরি শেখার আগে আমি যদি বলি যে সে প্রায় সুস্বাদু খাবার বানায়, সে প্রায় সুস্বাদু খাবার বানায়, বলে এই সেন্টেন্সটা ঠিক আছে, ট্রু না ফলস? ট্রু হলে ট্রু লিখবে, ফলস হলে সেন্টেন্সটাকে লিখবে। সে প্রায় সুস্বাদু খাবার বানায়, সে প্রায় সুস্বাদু খাবার বানায়, সেন্টেন্সটা ঠিক আছে? ফলস, 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 ঠিক। তাহলে রাইট সেন্টেন্সটা কি? রাইট সেন্টেন্সটা হবে, রাইট সেন্টেন্সটা হবে শি অফেন, দেখো, শি অফেন কুকস delicious items, she often cooks delicious items, she often cooks delicious items। এবার ভালো করে দেখো এখানে, এবার ভালো করে দেখো, খুব ভালো করে দেখো। তো প্রথম কথা, সে যদি কোনো কাজ প্রায়ই করে তো সেটা নিশ্চয়ই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে না, সেটা কিসে হবে? সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে, তাই না? যেহেতু সে কাজটা কি করছে, প্রায়ই করছে, সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে, যেহেতু কাজটা সে প্রায়ই করছে। আচ্ছা, সে এবারে প্রায় করছে, অফেন তো এরকম, সি কুকস ডিলিশিয়াস আইটেম অফেন, তাহলে এখানে কেন বাসনা? এইবারে এখান থেকে একটা থিওরি আমরা বুঝবো টেন্সের ক্ষেত্রে, লেখার ক্ষেত্রে, যে ভুলটা আরেকবার স্টুডেন্টরা করে থাকে। যখন কোন সেন্টেন্সে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি থাকবে, সেটা কারা কারা হতে পারে, কিরকম দেখতে হতে পারে? ইউজুয়ালি, ফ্রিকুয়েন্টলি, সেলডাম, রেয়ারলি, অলওয়েজ, এই যে এরকম, এদেরকে বলে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। কি দিয়ে কোয়েশ্চেন করলে পাবো? হাউ দিয়ে কোয়েশ্চেন করলে পাবো। ভার্বকে হাউ দিয়ে কোয়েশ্চেন করলে আমরা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি পেয়ে যাবো। অকেশনালি, এদের পজিশন সবসময় মেন ভার্বের আগে হবে। তার মানে এরা কিরকম দেখতে হবে? প্রথমে থাকবে সাবজেক্ট থাকবে, তারপরে থাকবে তোমার মেন ভার্ব থাকবে, তারপরে থাকবে তোমার অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। প্রথমে থাকবে সাবজেক্ট, তারপরে থাকবে মেন ভার্ব,
তারপরে থাকবে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। বলো বোঝা গেল কি গেল না? ক্লিয়ার? সাবজেক্ট, মেন ভার্ব, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। এবারে অনেকে এটা লেখে, কিন্তু এটাকে আমরা কিভাবে লিখবো? সাবজেক্ট, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, মেন ভার্ব। হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট ফর্ম? সাবজেক্ট, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, মেন ভার্ব। এটা ভুল। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি সবসময় মেন ভার্বের আগে হবে। সাবজেক্ট, অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি, মেন ভার্ব, এটাকে লিখে নাও। ঠিক আছে, চলো, ক্লিয়ার হলো সবার? ওকে, চলো আরেকটা সেন্টেন্স বানাতে দিই তাহলে। আমি 3 সপ্তাহের মধ্যে জার্মানি যেতে যাচ্ছি। বানাও। ঠিক, চলো সবাই, আরো সবাই যারা আছো একটু কমেন্ট করো সবাই। দেখো, আই এম গোয়িং জার্মানি বলা যাবে না, আই এম গোয়িং টু জার্মানি। আই এম গোয়িং টু জার্মানি, ঠিক আছে? 3 সপ্তাহের মধ্যে, আই এম গোয়িং টু জার্মানি 3 সপ্তাহের মধ্যে, তাহলে কি লিখবো? আই এম গোয়িং টু জার্মানি, আই এম গোয়িং টু জার্মানি উইদিন উইদিন 3 উইকস। এবার দেখো এইখানে একটুখানি তোমাদের কারেকশন করাই। এখানে অনেক সময় জার্মানি যাওয়াকে সাধারণত তারা ফ্লাইটেই যাবে, ঠিক আছে? তো অনেক সময় এখানে কি লিখে অ্যাডভান্স ইংলিশে গোয়িং এর জায়গায় লিখে ফ্লাইং। আই এম ফ্লাইং টু জার্মানি উইদিন 3 উইকস। আই এম ফ্লাইং টু জার্মানি উইদিন 3 উইকস। ঠিক আছে, চলো এবার আরেকটা সেন্টেন্স দিচ্ছি, এই সেন্টেন্সটাই কারেকশন করো তো। সে মান্থলি এক্সাম প্রায় দেয়ই না, বা খুব কম দেয়। সে মান্থলি এক্সাম খুব কম দেয়। সে মান্থলি এক্সাম খুব কম দেয়, এই সেন্টেন্সটা ফলস আছে, এটাকে কারেকশন করে লেখো সবাই। অতটা কাটবে না, মোটামুটি নাম্বার দেবে।
না, দেখো, প্রথম কথা, একটু বললাম না একটু ভালো ভালো সেন্টেন্সও দিচ্ছে। প্রথম কথা, এই সেন্টেন্সটাকে লিখতে গেলে সে দেয় না, যেহেতু বলেছে, তো রেয়ারলি আর নট একসঙ্গে বলা যায় না। রেয়ারলি মানে হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড, তার সাথে তুমি কখনোই নট বলতে পারো না। ঠিক আছে, তাহলে কি বলবো? হি, এবার দেখো, দেয় না বলতে সে প্রায়ই দেয় না, মানে পাস্টেও দিত না, এখনো দেবে না, ভবিষ্যতেও দেবে না, তার মানে সিম্পল প্রেজেন্ট। ঠিক আছে, এবার অনেকে বলবে হি গিভস, এখানেও একটা ছোট্ট ভুল আছে। যদি কোনো পরীক্ষার্থী এক্সাম দেয় তো সেক্ষেত্রে আমরা ইউজ করি টেক্স। টেক্স। আর কেউ যদি পরীক্ষা নেয়, টিচার যদি নেয়, সেক্ষেত্রে আমরা ইউজ করি গিভস। এ হচ্ছে দুটোর মধ্যে পার্থক্য, নেওয়া এবং দেওয়া। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি বলবো? হি টেক্স দ্য মান্থলি এক্সাম রেয়ারলি, এটাও বলতে পারি, বা বলা বেটার হবে হি রেয়ারলি টেক্স দ্য মান্থলি এক্সাম। হি রেয়ারলি টেক্স দ্য মান্থলি এক্সাম। হলো? বোঝা গেল তো কোথায় কোথায় ছোট্ট ছোট্ট লেখাতে ভুল হয়। আমরা প্রথমেই ডেসক্রিপটিভ শিখতে গিয়ে প্যাসেজে চলে যাই। তো আমি বারবার বোঝাচ্ছি, ডেসক্রিপটিভ শেখার ক্ষেত্রে সব থেকে বেস্ট ওয়ে হচ্ছে প্রথম থেকে নিজের লেখা প্র্যাকটিস করা এবং সেই লেখাগুলোকে টিচারকে দিয়ে চেক করানো মাস্ট কিন্তু। ঠিক আছে, নিজের লেখা প্র্যাকটিস করো এবং সেই লেখাগুলোকে কন্টিনিউ চেক করো। যেমন তোমাদের লেখাগুলো আমি এখানে কিন্তু চেক করছি যারা লাইভে আছো, কিন্তু যারা রেকর্ড দেখবে তাদের ক্লাস কিন্তু আমি চেক করতে পারবো না। তাই যখন ক্লাস হবে লাইভে এসে একটু লেখাগুলোকে একটু দেখাও। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। আর একটা কোয়েশ্চেন দিই, এখন টাইম আছে একটুখানি, আর একটা কোয়েশ্চেন দিই। এই সেন্টেন্সটাই কারেক্ট করো। হরিশ ক্লাসে সবসময় চিৎকার চেঁচামেচি করে। হরিশ ক্লাসে সর্বদাই চিৎকার চেঁচামেচি করে। এমএস মানে মেক সেন্স।
ক্লিয়ার বা এমএস লিখতে পারো, এমএস মানে মেক সেন্স। দেখো, হরিশ ইজ মেকিং নয়েজেস ইন দ্য ক্লাস অলওয়েজ। ঠিক আছে, হরিশ ইজ মেকিং নয়েজেস ইন দ্য ক্লাস অলওয়েজ। এবার ভালো করে সবাই দেখো, প্রথম কথা, সর্বদাই করে যখন ইজ মেকিং বলবো না, মেক্স বলবো, তাই না? সর্বদাই করে যখন ইজ মেকিং বলবো না, মেক্স বলবো। ইন দ্য ক্লাস এটা লাস্টে থাকবে, অলওয়েজটা এখানে আগে আসবে। তাহলে কি বলবো? হরিশ অলওয়েজ মেক্স। মেক্স কেন? হরিশকে দেখে, যেহেতু সিঙ্গুলার। নয়েজেস বলবো না, এটা ভুল কথা, বলবো নয়েজ। নয়েজ একটা আনকাউন্টেবল নাউন, এর সাথে এস বা ইএস যোগ হয় না। ইন দ্য ক্লাস, হরিশ অলওয়েজ মেক্স নয়েজ ইন দ্য ক্লাস, হয়ে গেল সেন্টেন্স। তাহলে সেন্টেন্স কারেকশনও করছি, ট্রান্সলেশনও করছি, বেসিক্সও শিখছি, তো সবটাই কিন্তু আমার কমপ্লিট হচ্ছে এই ক্লাসে। ওকে, চলো ফাইন। হরিশ অলওয়েজ মেক্স নয়েজেস, এই যে ভুল হয়ে গেল। ঠিক আছে, দেখো ছোট 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 ভুলগুলোকে আমরা ধরছি। দেখো, এবারে একটা কথা বলে দিচ্ছি এখানে তোমাদেরকে সবাইকে, যে যারা মনে করছো যে আমার ফাউন্ডেশন উইক, তারা তো পড়োই, এই ক্লাসগুলো পড়ো, অবজেক্টিভও করো, ডেসক্রিপটিভও করো। কিন্তু তার সাথে সাথে যদি মনে হয় যে না স্যার, আমি পুরোটা আপনার কাছে অ্যাপে কোর্স করতে চাই এবং আমি ক্লাসগুলো দেখছি, আমি বুঝতে পারছি, আমার সিস্টেমেটিক্যালি ক্লাস লাগবে, আমার একদম সিস্টেমেটিক্যালি ক্লাস লাগবে, একদম পরপর পরপর ক্লাস লাগবে, এবং আমি মানে সামনে থেকে পড়তে গেলে অফলাইনে, আর অ্যাপে পড়তে গেলে অনলাইনে, কারণ আমাদের অ্যাপে ওই ক্লাসগুলো হয়। তো সেক্ষেত্রে কিন্তু আমরা অফলাইন অনলাইন ফাউন্ডেশন প্র্যাকটিস ব্যাচ স্টার্ট করছি, ব্যাচ 9 মে মাসের 9 তারিখ থেকে। মে মাসের 9 তারিখ থেকে স্টার্ট করছি। এখনো ব্যাচ 8 এর অ্যাডমিশন চলছে, কারণ ব্যাচ 8 আমরা এপ্রিলেই অ্যানাউন্স করেছিলাম, ব্যাচ 8 প্রায় ফুল। তো ব্যাচ 9 আমরা স্টার্ট করব, যেখানে আমরা কিন্তু তোমাদের একটা কোর্স নিলে আমি 3টে কোর্স দেবো। প্রথম কথা, অশ্বমেধা 3.0 কোর্স দেব, এটা লাইভ লাইভ ব্যাচ চলবে, অবজেক্টিভ অনলি। তারপরে কি দেবো তোমাদের? দ্রোণাচার্য ব্যাচ দেবো, প্র্যাকটিস এবং ফাউন্ডেশন চলবে, ডাব্লিউবিসিএস এসএসসির জন্য স্পেশালি প্র্যাকটিস, ফাউন্ডেশন নয় এটা, স্পেশালি প্র্যাকটিস। এবং তারপরে যে ব্যাচটা দেবো সেটা হচ্ছে বিউরোক্রেটস ব্যাচ, ডাব্লিউবিসিএস মেন্স ডেসক্রিপটিভ রাইটিং কে টার্গেট করে ব্যাচ। এখানে আমরা প্রথম দিন স্টার্ট করেছি লেটার রাইটিং থেকে, তারপরে স্টার্ট করেছি রিপোর্ট রাইটিং থেকে। তো দুটো অলরেডি আমরা কিন্তু করতে চলেছি। ঠিক আছে, তো এটা আমরা স্টার্ট করে দেবো, এই ব্যাচটাও দেবো। মানে একটা কোর্স পারচেস করতে 3টে কোর্স পাবে, অফলাইন অনলাইনে। দেখো, বেসিক্যালি যারা বলছি, যারা ইংলিশটায় দুর্বল বা একটু অর্থনৈতিক ক্ষমতা আছে বেলঘুরিয়াতে এসে পড়ার, মেসে থাকার, তাহলে আমি তোমাকে বলবো চুজ অফলাইন কোর্স ক্লাসেস, অফলাইন ক্লাসেস। এখানে এসে একটা বছর থাকো মেসে, এখানে ম্যাথস পড়ো, ইংলিশ পড়ো, জিকে তুমি বাড়িতে পড়ো, হয়ে যাবে। আর জিকেও যদি টিচার চাও, আমি জিকে টিচার রেফার করে দেবো। বাট এখানে এসে আমার সামনে থেকে পড়ো, যদি ইংলিশটা উইক হও। আর যদি ইংলিশটা মডারেট হও, তাহলে বাড়িতে বসে অনলাইন কোর্সগুলো দেখতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু যারা উইক, যারা মোটামুটি ভাবে ট্রাভেল করতে পারবে, ধরো কৃষ্ণনগরে থাকো, রানাঘাটে থাকো, বনগাঁয় থাকো, ঠিক আছে, বা তুমি ধরে রাখো দুর্গাপুরে থাকো, বর্ধমানে থাকো, একটা দিন আসতে পারবে, মেসে থাকাও অনেকের পক্ষে সম্ভব হয় না, বাট একটা দিন কষ্ট করে আসতে পারবে। তো আসো, আমি এখানে 2 থেকে 2.5 ঘন্টা ক্লাস করাই, একটা দিন সপ্তাহে করাবো, যেখানে তোমার অবজেক্টিভ, ফাউন্ডেশন, ডেসক্রিপটিভ এবং প্র্যাকটিস তিনটেই জবরদস্ত ভাবে ইমপ্রুভ করাবার চেষ্টা করো।
ঠিক আছে? একটা ব্যাচ কোর্স নিলে 3টে কোর্স পাবে, অবজেক্টিভও পাবে, ডেসক্রিপটিভও পাবে এবং প্র্যাকটিসও পাবে। তো সুতরাং এই ব্যাচগুলো সম্বন্ধে যদি কারোর জানার থাকে তো অবশ্যই আমাদের এই যে কল নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে জানতে পারো। এবং তোমাকে বলে দিচ্ছি, এই ব্যাচটা নিলে 2025-এর প্রথমে অবজেক্টিভ ব্যাচ তোমাকে দিয়ে দেবো, প্র্যাকটিস ব্যাচ দিয়ে দেবো, 2025-এর যে ক্লার্কশিপের জন্য বা এসআই এর জন্য যে ডেসক্রিপটিভ ব্যাচ বানিয়েছিলাম 25শে ডিসেম্বরে, সেটাও তোমাকে আমি দিয়ে দেবো। তিনটেরই অ্যাক্সেস তোমাকে আমি দেবো। তাহলে টোটাল একটা ব্যাচ নিলে লাইভ ক্লাস পাবে 3টে, রেকর্ড ক্লাস পাবে 3টে, আমার টোটাল 6টা ক্লাস পাবে। ব্যাচ ডিউরেশন গুলো সাধারণত 8 মাস করে হয়, পুরো কম্প্যাক্ট ভাবে আস্তে আস্তে ধীরে ধীরে শেখানো হয়। তো কোনো ইনফরমেশন জানার থাকলে এই নাম্বারে কল করবে, ঠিক আছে? থ্যাংক ইউ টু অল অফ ইউ, স্টে টিউনড। মিহির, তুমি তো পুরনো স্টুডেন্ট, জয়েন করেছিলে আমার ব্যাচে, তোমার যদি মনে হয় প্র্যাকটিস লাগবে আরো জয়েন করতে পারো, পৃষ্ঠা 11 জয়েন করতে পারো। এর পরের ক্লাসে কিন্তু আমরা এখান থেকেই স্টার্ট করব। আবার আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে শেষ করলাম, এর পরের ক্লাসে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এই দুটো নিয়ে আমরা আলোচনা করব, ট্রান্সলেশন, সেন্টেন্স মেকিং এবং তার সাথে সাথে ফাউন্ডেশন। থ্যাংক ইউ।